আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক বিশ্বের আপডেট খবরের প্রথম শিরোনামটি হলো রাশিয়া ইরানকে এমন কি মিসাইল দিল যেটা নিয়ে টেনশনে পড়ে গেল ইসরায়েল এবং আমেরিকা। পাশাপাশি ইরানের একটি ড্রোন গতকাল থেকে উঠছে আকাশে 31,000 মিটার উপরে উঠছে, কিন্তু আমেরিকা বা দখলদাররা কেউ এই ড্রোনটিকে শনাক্ত করতে পারছে না এবং ধ্বংস করতে পারছে না। কোথায় আছে ড্রোনটি, কি কাজে ইরান এটাকে আকাশে ওড়ালো। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, এবার সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা ইরাক সীমান্তে আসছে। টার্গেট যে কোনো সময় ইরানের ভেতরে ঢুকে স্থল অভিযান চালাতে পারে। 4 নম্বর, পাকিস্তানের একটি জরিপে দেখা গেছে পাকিস্তানিরা 51% ইসরায়েলকে সমর্থন করছে। পাশাপাশি আফগান পাকিস্তানের মধ্যে আবারও লড়াই শুরু হয়েছে। দর্শক, চেষ্টা করবো এই খবরগুলো যতটুকু সম্ভব আপনাদের জানাবার। প্রথমে আমি আসছি পাকিস্তান থেকে, তারপর চলে যাব ইরানে। পাকিস্তানে ইমরানকে এখনো জেলে আটকে রাখা হয়েছে এবং আসিম মনির সরকার অবৈধভাবে ইমরানকে জেলে রেখেও এটার বৈধতা উৎপাদনের চেষ্টা করছে। দক্ষিণ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানে রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় বসে তারা সবসময় সংবিধান এবং আইনের দোহাই দেয়, আবার তারা যখন ক্ষমতা হারায় তারা সবচেয়ে বেশি অসাংবিধানিক শব্দটা উচ্চারণ করে। দেখবেন যারা বিরোধী দলে থাকে তারা সবসময় সরকারকে গালিগালাজ করে যে তারা অন্যায় করছে, আর যারা সরকারে থাকে, যেমন শেখ হাসিনা সরকারে ছিল, সব সাংবিধানিকভাবে করেছেন, কিন্তু দেশ ছেড়ে পালাবার পর দেখা গেল তিনি পুরোটাই অবৈধ ছিলেন। বর্তমানে যারা ক্ষমতায় এসছেন তারা গণভোটকে অসাংবিধানিক বলছেন, কিন্তু সংসদ নির্বাচনকে বৈধ বলছেন। অর্থাৎ নিজের পক্ষেটুকু বৈধ আর যেটুকু তার পক্ষে যাবে না সেটুকু অবৈধ। এটা হলো দক্ষিণ এশিয়ার রাজনীতি। তো ঠিক সেভাবে পাকিস্তান ইমরানকে এখনো জেলে আটকে রাখা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। আদালত ইমরানকে মুক্তি দিতে চাইলেও পারছে না এস্টাবলিশমেন্টের জন্য, অর্থাৎ সেনাবাহিনীর জন্য। এবার সেই সেনাবাহিনী ফিল্ড মার্শাল আসিম মনির, যাকে ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের, এবং নেক্সট পাকিস্তানের হয়তো তিনি হতে যাচ্ছেন রাষ্ট্র ক্ষমতা প্রধান ব্যক্তি। এখনো তিনি রাষ্ট্রীয় ক্ষমতা প্রধান, কেবল শাহবাজ শরীফ পুতুল সরকার মাত্র। এই দক্ষিণ এশিয়া এরকম হয়, যারা হেরে যায়, যারা পরাজিত শক্তি, তারা প্রধানমন্ত্রী চেয়ারে বসেন কিন্তু নেপথ্যে থাকে ইস্টাবলিশমেন্ট। এরকম আরো অনেক দেশ আছে, আপনার আশেপাশে খুঁজলে দেখবেন। তো সেখানে দেখা যায় কি, নির্বাচনে কারচুপি করে যদি কোনো পরাজিত শক্তিকে জেতানো হয় তারা চলে ডিপ স্টেটের ইশারায়। বুঝতে পারছেন তো? দেখবেন তারা যে সিদ্ধান্তগুলো নেয় দেশের পক্ষে যায় না, ওই ডিপ স্টেট কি চায় সেই সিদ্ধান্তগুলো তারা নেয়, আর এভাবেই সেই দলটি ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের শাহবাজ শরীফ হলেন পুতুল প্রধানমন্ত্রী, কিন্তু পুরো কল কাঠি নাড়ছেন আসিফ মনির, মিস্টার আসিফ মনির, যিনি ফিল্ড মার্শাল। তো সেই জরিপটি বলছে, অর্থাৎ যেহেতু ডোনাল্ড ট্রাম্প আসিফ মনিরকে এখন বৈধভাবে বাঁচিয়ে রেখেছেন, কারণ তিনি অবৈধ হয়ে গেছেন, তারপরে তিনি বৈধ উপায়ে তাকে রাখতে চান একটা শক্তির বলয় হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ডোনাল্ড ট্রাম্পের শেষ একটি অনুরোধ রক্ষার্থে পাকিস্তানে একটি জরিপ চালিয়েছে। বলা হচ্ছে এরকম, পাকিস্তানের গণমাধ্যম বা ইনফ্লুয়েন্সার যারা আছেন, যারা কথা বলেন, তাদের বক্তব্য হলো এটি যে পাকিস্তানে গত কয়েক মাস আগেও দেখা গেছে 98% মানুষ বা তার উপরে দখলদারদের বিরুদ্ধে। সেই দেশটি হঠাৎ করে 51% নেতানিয়াহুর পক্ষে ভোট দেয় কি করে? তার মানে এই ভোটটা তো বুঝতে পারছেন, এই ভোটটা হলো একটা পাতানো ভোট, মানে সাজানো ভোট। এটা আইএসআই বা ডিপ স্টেট বা এস্টাবলিশমেন্ট ঠিক করে দিয়েছে। অর্থাৎ তারা, মানে পাকিস্তান এখন ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে বা তাদেরকে স্বীকৃতি দিতে যাচ্ছে, হয়তো বা এরকম একটা বৈধতা উৎপাদনে এই জরিপটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং সেখানে 39% নেতানিয়াহুর বিরুদ্ধে, 51% নেতানিয়াহুর পক্ষে। এটা একটা হাস্যকর ভোট, যেটা কেউ বিশ্বাস করে না, কিন্তু ওই যে বললাম ক্ষমতার বলয় এভাবেই সবকিছু করে। নিলম্বন হলো যে পাকিস্তান এবং আফগানের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান আফগান সীমান্তে বেশ কিছু স্ট্রাইক চালিয়েছে।
আবার আফগানিস্তানের কিছু গণমাধ্যম দাবি করেছে যে আফগানরা তাদের কি বলবো আত্মঘাতী ড্রোন পাকিস্তানের যে কোনো সময় পাঠাবে এবং পাকিস্তানের সাথে একটা বড় রকম সংঘর্ষে তারা জড়াবে। সেই হিসাবে পাকিস্তান সীমান্ত অঞ্চলগুলোতে ভারী অস্ত্র মোতায়েন করেছে এবং তাদের আর্টিলারি, ড্রোন, তাদের কি বলবো যে ট্যাঙ্ক, প্রচুর সংখ্যক সেনা পাঠিয়েছে পাকিস্তান আফগান সীমান্তে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের শত্রু রাষ্ট্রটি, বুঝতে পারছেন, আমাদের যারা শত্রু পাকিস্তানের তারাই শত্রু, সেই রাষ্ট্রটি আফগানে বিভিন্ন অস্ত্র পাঠিয়ে, বিভিন্ন কি বলবো সন্ত্রাসীদের পাঠিয়ে পাকিস্তানের ভেতরে হামলা করে যাচ্ছে। এবার পাকিস্তান সে আফগানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাতে যাচ্ছে। কয়েকদিন ধরে অভিযান চলছে টিটিপি বা বিএলএ আরো কয়েকটা গ্রুপের বিরুদ্ধে। সেই পাকিস্তান এখন বড়সড় পরিকল্পনা নিয়ে আফগানের বিরুদ্ধে আবার লড়াই করতে সীমান্ত অঞ্চলে জড়ো হচ্ছে। এটা গেল পাকিস্তান আপডেট। আসি এবার আপনাদের ইরান প্রসঙ্গে। সিরিয়া থেকে, মানে সিরিয়াতে যে সেনারা ছিল মার্কিন সেনারা, তারা এখন ট্যাঙ্ক, গাড়ি বহর সব যন্ত্রপাতি, মানে সামরিক অস্ত্র যা ছিল সিরিয়াতে মার্কিন, এগুলো নিয়ে এখন তারা ইরাক ইরান সীমান্তের দিকে আসছে। এমন কিছু খবর কয়েকটি ইন্টারন্যাশনাল আউটলেট প্রকাশ করেছে। তারা বলছে যে আমেরিকা সিরিয়া থেকে এখন আসছে ইরাকের দিকে। বলা হচ্ছে ইরাকে আসার দুটো উদ্দেশ্য রয়েছে। গত দুদিন ধরে ইরানের ভেতরে আবারও ছাত্র বিপ্লব শুরু হয়েছে, অর্থাৎ স্টুডেন্টদেরকে সরকার বিরোধী আন্দোলনে নামিয়ে দিয়েছে পশ্চিমা দুনিয়া এবং সেখানে এই সরকারের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছে ছাত্ররা। মাঝখানে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে, এই আন্দোলনটা আবার জোরে সোরে শুরু হয়েছে। অর্থাৎ বাংলাদেশে অর্থাৎ ইরানে এই আন্দোলনটা তৈরি করছে পশ্চিমারা, কারণ আমেরিকা যে কোনো সময় একটা আক্রমণ করবে, তো আক্রমণের একটা বৈধতা উৎপাদন করতে হবে, তাই ছাত্রদের নামিয়ে দিয়েছে। এবং ছাত্রদের নামিয়ে দিয়ে আমেরিকা শুধু বলেনি যে আমরা তোমাদেরকে নামিয়ে দিয়েছি এখানেই ক্ষান্ত থাকবো, না, আমরা সমস্ত সেনা নিয়ে আমরা তোমাদের সাহায্যে এগিয়ে আসছি, বলা হচ্ছে এরকম। তো সেই হিসেবে আমেরিকার সেনারা এখন ইরাক সীমান্তে আসছে। প্রয়োজনে এখান থেকে তারা ইরানের ভেতরে ঢুকবে এবং স্থল অভিযান চালাতে পারে। আর আন্দোলনকারীরা যারা মাঠে এখন লড়াই করছেন বা সরকার বিরুদ্ধে বিক্ষোভ করছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে আমেরিকা তোমাদেরকে খালি ছেড়ে দিচ্ছে না, আমেরিকা তাদের সেনা নিয়ে এগিয়ে আসছে, তোমরা আরো নামো, যত পারো নামো, আর এই সরকারের মানে ইরান সরকারের রেজিম চেঞ্জ ঘটিয়ে দাও। একটা ব্যাপার গেল। দ্বিতীয় ব্যাপার হলো আমেরিকা ইরানে আক্রমণ করতে চায়। তো আক্রমণ করতে হলে আমেরিকা তারা এয়ারফোর্স ব্যবহার করতে পারে বা আকাশ যুদ্ধটাই আমেরিকা বেছে নেবে। তো আকাশ যুদ্ধ বেছে নিতে গেলে তারা সমুদ্র থেকে, মানে সাগর থেকে, তারা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধ বিমান বা মিসাইল দিয়ে আক্রমণগুলো করবে। তো যখন তারা এগুলো করে সম্ভব টার্গেটে সাফল্য না পাবে, অর্থাৎ আমেরিকা সাফল্য না পাবে, তখন আমেরিকা ইরাক থেকে তাদের স্থল বাহিনী ইরানে ঢুকিয়ে দেবে এবং ইরানে সরকার পতন ঘটাবে বা ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে তারা নতুন কোনো তাবেদার সরকারকে ক্ষমতায় বসাবে, পেহলভি পরিবারকে ক্ষমতায় বসাবে। এটি হলো আমেরিকার দ্বিতীয় টার্গেট। গেল একটা ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো রাশিয়া এবং ইরান, রাশিয়া এবং চীন ইরানকে আসলে কি সহযোগিতা করছে, এই প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমরা বিগত সময় দেখছি যে অনেক আলোচনা হয়েছে, কার্যত সেইভাবে তাদেরকে সাহায্য করতে দেখিনি আমাদের, কিন্তু ইরান এটা নিয়ে খুব বেশি জোরে সোরে কখনো কথা বলেনি। সাম্প্রতিক সময় কিছু নথি প্রকাশ হয়েছে আন্তর্জাতিক এজেন্সির কাছে, অর্থাৎ রাশিয়ার গোপন কিছু নথি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে রাশিয়ার ভরপা নামের, ভরপা এটার ওইটা বানানটা আবার অন্যরকম, VUL দিয়ে, তো কিছু মিসাইল, প্রায় 2500 মিসাইল ইরানকে দেওয়া হয়েছে। রাশিয়া এই মিসাইলগুলো ইরানকে দিয়েছে কয়েকটা টার্গেট মাথায় রেখে। এক, এগুলো ইরানের সোলজারদের হাতে থাকবে। এই মিসাইলগুলো 6 থেকে 7 হাজার কিলোমিটার টার্গেটে হিট করতে পারে, অর্থাৎ 6 থেকে 7 হাজার হবে না, এটা বোধ হয় 100 হবে, 600 বা 700 কিলোমিটার অতিক্রম করতে পারে। মূলত এই মিসাইলগুলো দেওয়া হয়েছে, তার টার্গেট হলো যখন আমেরিকা ইরানে আক্রমণ চালাবে যুদ্ধ বিমান দিয়ে, ড্রোন দিয়ে কিংবা আদার্স কোনো মিসাইল সিস্টেম ব্যবহার করে,
তখন সৈনিকরা যারা মাঠে থাকবে তারা কাঁধে বহন করে এই শত্রুর টার্গেট গুলোতে হিট করতে পারবে এই মিসাইল দিয়ে। তো বলা হচ্ছে রাশিয়া এই মিসাইল গুলো, বার্পা মিসাইল গুলো প্রায় 2500 ইরানকে দিয়েছে, এমন একটি তথ্য লিক হয়েছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে। এবং বলা হচ্ছে যে চীন এরকম আরো কিছু ইরানকে দিয়েছে, তবে চীন সেই বিষয়গুলি স্পষ্ট করেনি এবং ইরানও স্পষ্ট করেনি। বাট আমেরিকা বোঝার চেষ্টা করছে যে এই দুটো দেশ আর কি কি ইরানকে দিয়েছে। কারণ আমেরিকা গত পরশুদিন, আমি আপনাদের খবরে বলেছিলাম, গতকালকে না পরশুদিন বলেছিলাম যে তারা চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নিয়েও রাতে হঠাৎ করে পিছিয়ে উঠেছে। আর তার পেছনে প্রধান কারণ ছিল যে তারা যে টার্গেট সিলেক্ট করেছে সেটা ইরান অগ্রিম জেনে যাওয়ায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে, এবং যে কারণে আমেরিকা ব্যর্থ হয়ে আক্রমণ বন্ধ করে দেয়, যে কারণে আমেরিকার সাথে আবার ইসরায়েলের এটা নিয়ে মুখ কালাকালি হয়। এখন মার্কিন ইস্টাবলিশমেন্ট বা ইহুদি যে বলয়টি, তারা ট্রাম্পকে আবারও যুদ্ধের প্ররোচনা দিচ্ছেন এবং যুদ্ধে নামার জন্য চাপ দিচ্ছেন, যদিও আমেরিকাটা এই যুদ্ধটা চায় না। সেই হিসাবে এই মুহূর্তে ইরানকে নিয়ে চীন এবং রাশিয়া তার আর একটা পরীক্ষা চালাচ্ছে, সফল পরীক্ষা না ব্যর্থ পরীক্ষা সেটা জানি না, বাট একটা পরীক্ষা চালাচ্ছে। তারা বলছে, কিছু গণমাধ্যম বলছে যে চীনের খুব ভয়ঙ্কর কিছু অস্ত্র ইরানকে দেওয়া হয়েছে, ইভেন রাশিয়াও দিয়েছে। তারা আমেরিকার বিরুদ্ধে এগুলো ব্যবহার করে সাফল্য পেতে চায়, কারণ রাশিয়া এবং চীন মনে করে যে ইরান যদি এখানে ব্যর্থ হয় তাহলে নেক্সট টার্গেট হবে চীন এবং রাশিয়া, আমেরিকার। দ্বিতীয়ত, চীন এবং রাশিয়া যদি ইরানের হাত ছেড়ে দেয়, আন্তর্জাতিকভাবে রাশিয়া পৃথিবীতে বা চীন পৃথিবীতে মিত্র হারাবে। যে যে ইরান তাদের জন্য এত কিছু করেছে, সেই ইরান যদি তার বিপদে এদের পাশে না পায়, তাহলে রাশিয়ার প্রতি মানুষের আগ্রহ কমবে, আমেরিকার প্রতি আগ্রহ বাড়বে। তো বলা হচ্ছে যে সেই হিসেবে রাশিয়া চীন ইরানের দিকে এগিয়ে আসবে। কিন্তু গত 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের আমরা রাশিয়াকে সেই অর্থে বড় ফ্রেমে দেখিনি। এর পেছনে বলা হচ্ছে যে রাশিয়াতে ইহুদি যারা এস্টাবলিশমেন্ট আছেন তারা মিস্টার পুতিনকে ইরানকে সাহায্যে বাধা দিয়েছে। কিন্তু আমেরিকার ইস্যুটি ভিন্ন। আমেরিকা ইরান, চীন এবং রাশিয়া, উত্তর কোরিয়া সবারই শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত। তাই ইরানকে সাহায্য করার অর্থ, মানে ইরানকে ভালোবেসে সাহায্য করার চেয়েও বেশি চীন এবং রাশিয়া চাইবে তার শত্রুকে তার বন্ধুর মাধ্যমে সাইজ করতে। একটা ব্যাপার গেল। পাশাপাশি মার্কিন কিছু গোয়েন্দা তথ্য বলছে যে ইরানের কাছে আরো কিছু ভয়ঙ্কর অস্ত্র এসে পৌঁছেছে, যেগুলো শনাক্তে মার্কিন গোয়েন্দারা কাজ করছে। গেল এই বিষয়টি। তারপরে যে বিষয়টি সেটি হলো ইরানের একটি ড্রোন গতকালকে থেকে উঠছে মার্কিন কিছু টার্গেটের উপর। বলা হচ্ছে এই ড্রোনটি ঘন্টায় প্রায় 31,000 কিলোমিটার উপরে এই মুহূর্তে আছে, এবং ঘন্টায় এটি প্রায় 3,000 কিলোমিটার অতিক্রম করছে। কয়েকটি সূত্র বলছে 3,000 কিলোমিটার এটি অতিক্রম করছে। তার মানে হলো যে এই ড্রোনটির ব্যাপারে এই ড্রোনটি কোন অবস্থায় আছে এটা স্পষ্ট করে বুঝতে পারছে না ইসরায়েল এবং আমেরিকা। পাশাপাশি এই ড্রোনটি কি করছে, কোন গোয়েন্দা নজরদারি না কোনো আক্রমণ চালাবার জন্য কাজ করছে, এটিও তারা বুঝতে পারছে না। মার্কিন ইন্টেলিজেন্স গুলো তারা ড্রোনটি শনাক্তের কাজ করছে, আর তারা বুঝতে পারছে ড্রোনটি গতকালকে থেকে আকাশে আছে, 31,000 কিলোমিটার উপরে আছে, এবং এটি ঘন্টায় 3,000 কিলোমিটার অতিক্রম করছে। তার মানে এটার স্পিডও সেই লেভেলের। এই ড্রোনটি আসলে মূলত কেন আকাশে ওড়ালো ইরান, এটা নিয়ে এখন সবার টেনশন বাড়ছে। পাশাপাশি আমেরিকা যাতে ইরানে আক্রমণ না করে সেজন্য আমেরিকার ভেতর থেকেও চাপ আসছে। এখন আমেরিকা যেভাবে তাদের সেনা সিরিয়া থেকে ইরাকে আনছে, যেভাবে পুরো সাগর চারদিক থেকে ঘিরে ফেলছে, যেভাবে সেনা বৃদ্ধি করছে, আক্রমণটা যে কোনো সময় আসতে পারে। বাট ইরান আক্রমণে কঠিন একটা প্রতিহত, মানে ইরান যে কঠিনভাবে প্রতিহত করবে এটিও বুঝতে পারছে। তো ইরানকে ঘায়েল করার জন্য আমেরিকা এই মুহূর্তে আবারও দেশটির ভেতরে আন্দোলন শুরু করাচ্ছে, প্রোটেস্টারদের নামিয়ে দিয়েছে, এবং
আমেরিকা চাচ্ছে যে এই আন্দোলনের মধ্যে তারা একটা বড় অ্যাটাক করে তারা খামেনি পরিবারকে শেষ করবে, ইরানের ইস্টাবলিশমেন্টকে শেষ করবে, ইরানের আইআরজিসি, সেনাবাহিনী, এয়ার চিফ, নেভাল চিফ এদেরকে শেষ করবে। তারপর রেজা শাহ পেহলভি পরিবারকে ক্ষমতায় বসাবে। সবচেয়ে আশ্চর্য লাগছে, ইরানের স্টুডেন্টরা রাস্তায় নামছে, বিক্ষোভ করছে। কাদের জন্য? পশ্চিমাদের জন্য। আসলে মুসলমানদের ইতিহাসের ভাজে ভাজে বিশ্বাসঘাতকরা আছে। ওরা পশ্চিমারা তাদের বন্ধু, তাদের কোনো শত্রু লাগে না। আমি বোধ করি আমার চেয়ে আপনার চেয়ে সবচেয়ে বেশি বলছে এটা বিএনপি। বিএনপি নতুন সরকার গঠন করেছে, কিন্তু বিএনপি তার নিজের ইচ্ছে মতো কিছু করতে পারছে না। পশ্চিমাদের প্রেসক্রিপশনে বিএনপি চলছে, এমন তথ্য অনেকে দিচ্ছেন। সেটা মন্ত্রী পরিষদ বলি বা সেনাবাহিনীর পদায়ন বলি বা যে গুরুত্বপূর্ণ কাজগুলো বিএনপি এই মুহূর্তে করছে তার অধিকাংশ ইশারাগুলো দুটো রাষ্ট্র থেকে আসছে, এমনটিও বলা হচ্ছে। তার মানে হলো আমাদেরকে জনগণের উপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিন্তু 54 বছর আমরা সেটা পারিনি। তো ইরানের মধ্যেও সেই কাজটি শুরু হচ্ছে। খামেনি পরিবার বা খামেনি শাসন এখন চরম হুমকিতে রয়েছে। আল্লাহ ভালো জানে শেষ পর্যন্ত কি হবে। তবে ইরান বলছে তারা সর্বোচ্চ প্রতিহত করতে প্রস্তুত আছে। তারা ক্ষতিগ্রস্ত হবে বা ধ্বংস হলেও তারা আরেকজনকে ছেড়ে যাবেন, তাকে ধ্বংস করে তারপর প্রয়োজন তারা ধ্বংস হবে। ইরানিদের ইতিহাস 5000 বছরের ইতিহাস, তারা কারো কাছে মাথা নত করেনি। এবার কি করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।